ভয়ডরটা সেরকম একটা নেই বললেই চলে। তার মনে হতে লাগলো সেই হয়তো মাছগুলিকে জালের পরিবর্তে জলে ফেলে দিয়েছে। সে এবার জালটিকে ডাঙায় তুলে ছিপ ও অন্যান্য সরঞ্জাম গোটাতে লাগলো। পেছন ফিরতেই সে দেখে জালে আর একটাও মাছ নেই। পেরিয়ে আজ সকাল হয়েছে। সাথে সাথেই বিশু স্কুটারটা নিয়ে বেরিয়ে পড়েছে কাজের উদ্দেশ্যে। কিছু দূর যেতেই শহরের এক লেডিস হোস্টেলের সামনে দেখা হয় তার বন্ধু অমলের সাথে। পেশায় দুজনেই সেলসম্যান, সেই সূত্রে তারা ভালো বন্ধুও বটে। এছাড়াও দুজনেই মৎস্য প্রেমী, অর্থাৎ তারা মাছ ধরতেই খুবই ভালোবাসে। কিরে বিশু, কেমন আছিস বল? না রে অমল, একদমই ভালো নেই। কেন রে, তোর আবার কি হলো বল দেখি। শহুরে এই জীবনযাপন আর একবারে ভালো লাগে না। দূর কোনো গ্রামে গিয়ে কটা দিন কাটাতে পারলে মন্দ হতো না। হ্যাঁ রে, ঠিকই বলেছিস বিশু। এই কংক্রিটের জঙ্গলে যেন দম বন্ধ হয়ে আসে। আচ্ছা শোন, রঘুনাথপুরে আমার গ্রামের বাড়ি, চল না দুই বন্ধু তাহলে কটা দিন কাটিয়ে আসা যাক। মন্দ বলিস নি রে অমল, একটু গ্রাম বাংলা পরিদর্শন করে দেখা যেত আর কি। যেমনি বলা তেমনি কাজ। পরের দিন সকাল সকাল তারা ট্রেন ধরে বেরিয়ে পড়ে রঘুনাথপুরের উদ্দেশ্যে। সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেল। স্টেশনে নেমে 10 মিনিটের হাঁটা পথ। বেশ কিছুক্ষণ পর অমলের বাড়িতে পৌঁছে গেল দুজনেই। দুপুরের খাওয়া দাওয়া সেরে দুজনেই বেরিয়ে পড়ল গ্রাম পরিদর্শনে। পুকুর, ক্ষেত, দিঘি এইসব দেখতে দেখতে এখন প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। ঠিক এমন সময় তারা দুজনে এসে দাঁড়ালো রঘুনাথপুরের পুরনো এক রাজবাড়িতে। সামনেই রাজবাড়ি লাগোয়া একটা পুকুর। পুকুরের দিকে তাকিয়ে বিশু অমলকে বলল, অমল, এই পুকুরে তো অনেক মাছ রে। ওই, আমাকে আগে বলিসনি তো। একদিন একদিন তাহলে চ, দুই বন্ধু মিলে এই পুকুরে মাছ ধরা যাক, কি বলিস? কি অলক্ষণের কথা বলছিস রে? এই পুকুরের মাছ ধরে কেউ বাড়ি নিয়ে যেতে পারে না। আর যেও এই পুকুরে মাছ ধরার চেষ্টা করেছে তার সাথেই খারাপ হয়। চল চল বাড়ি চল, সন্ধে হয়েছে। এই বলে তারা বাড়ি চলে আসে। একেবারে গ্রামীণ এলাকা। রাতের খাবার তারা তাড়াতাড়ি খেতেই অভ্যস্ত। কেন জানি না সেই দিন ঘুম আসছিল না বিশুর। বারবার সেই পুকুরের দৃশ্যটা তার সামনে ঘুরপাক খাচ্ছিল। পরদিন সকাল হতেই বিশু অমলকে বলে বাড়ি ফিরে আসে আর মাছ ধরার ছিপ আর কিছু সরঞ্জাম নিয়ে পুনরায় ফিরে যায় রঘুনাথপুরে। কি রে, এসব নিয়ে কি করবি? কি আর করব, মাছ ধরবো। করিস না ভাই, এতে জীবনের ঝুঁকি আছে। আমার বাবা মা জানলে কিন্তু এটা ভালো হবে না। আরে কিছুই হবে না, আর কাকু কাকিমা জানলে তারপর তো বলবে। সন্ধ্যা হতেই বিশু বেরিয়ে পড়ে রাজবাড়ির উদ্দেশ্যে। পুকুরের পাড়ে পৌঁছেই বিশু পুকুরে চার ফেলে দেয় আর পুনরায় বাড়ি চলে আসে। তারপর রাতের বেলা খাবার সেরে সবাই ঘুমিয়ে পড়ার পর একা একাই সেই পুকুর পাড়ে চলে আসে বিশু। রাত তখন প্রায় 10টার কাছাকাছি। সম্পূর্ণ গ্রাম তখন নিদ্রাচ্ছন্ন। বিশু একা একাই মাছ ধরতে থাকে। অদ্ভুতভাবে অধিক সংখ্যায় মাছ পেতে থাকে বিশু। কিছুক্ষণের মধ্যেই প্রায় খানকুড়ির বেশি মাছ পেয়ে গেল সে। রাত তখন 2টো। মাছ খাওয়াটা কিছুটা কমে এসেছে। বিশুরও কেমন একটা ঝিমুনি আসতে শুরু করে। সে তখন মনে মনে ভাবলো এবার ওঠা যাক, কিন্তু পুকুর থেকে জালটা তুলতেই সে যেন হতবাক হয়ে গেল। সে দেখলো জালে আর মাত্র 4-5টি মাছ পড়ে আছে। শহরের ছেলে বিশু, ভয়ডরটা সেরকম একটা নেই বললেই চলে। তার মনে হতে লাগলো সেই হয়তো মাছগুলিকে জালের পরিবর্তে জলে ফেলে দিয়েছে। সে এবার জালটিকে ডাঙায় তুলে ছিপ ও অন্যান্য সরঞ্জাম গোটাতে লাগলো। পেছন ফিরতেই সে দেখে জালে আর একটাও মাছ নেই। এবার বিশু চমকে যায় আর তার মনে মনে একটু ভয় আসতে শুরু করে। হঠাৎ পাশের জঙ্গল থেকে এক অদ্ভুত শব্দ শুনতে পায় বিশু। কৌতূহলবশত জঙ্গলে গিয়ে দেখে এক অশরীরী দানব বিকট এক শব্দের সাথে সেই কাঁচা মাছগুলিকে খেয়ে চলেছে।
এটা এটা দেখার সাথে সাথে বিশু সেখানেই অজ্ঞান হয়ে যায়। বেশ কিছুক্ষণ অপেক্ষার পরও বিশু বাড়ি না ফেরায় অমলের বিশুর জন্য চিন্তা হতে থাকে। তাই অমল দুই একজন গ্রামবাসীকে নিয়ে বিশুকে খোঁজাখুঁজি করতে থাকে। তারা বিশুকে পুকুর পাড়েই অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। সেই রাতেই বিশুকে বাড়ি ফিরিয়ে আনা হয়। সেই রাতে বিশুর আর জ্ঞান ফেরেনি। পরদিন সকালে জ্ঞান ফিরতেই তার সাথে ঘটা সব ঘটনা সে তার বন্ধু অমলকে বলতে থাকে। সেইবার প্রথমবারের মতো অমল সহ সমগ্র গ্রামবাসী রাজবাড়ির সেই রহস্য সম্বন্ধে জানতে পারে।